的遗忘，这一刻放手。叮当叮当。এপিসোডের শুরুতে আমরা সীমাকে দেখতে পাই, সে গুহার ভিতরে কিছু একটা তৈরি করছিল, আর এটা অবশ্যই রাতানের জন্যই তৈরি করছিল। তো অন্যদিকে আমরা রাতানকে দেখতে পাই, তারা ইয়ারি গ্রামের একটি বাড়িতে উঠেছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা শানকে দেখতে পাই। শান রনিকে ফলো করতে করতে তার অ্যাপার্টমেন্টে চলে আসে। সে যখন রনির স্ত্রীর সাথে কথা বলছিল তখন সেখানে রনি আসে। তো শান যখন রনির সাথে কথা বলছিল তখন সেখানে আবার শিয়াও আর সেই দুইটা কিডন্যাপার চলে আসে, যেটা কিনা রনি দেখতে পায়। রনি যাদেরকে দেখে তাড়াতাড়ি করে শান আর তার স্ত্রীকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেয় আর গেটটি বন্ধ করে দেয়। রনি তাদের দুজনকে আলমারির ভিতরে লুকাতে বলে। তো তাদেরকে লুকানোর সাথে সাথে সেখানে সেই কিডন্যাপার আর শিয়াও চলে আসে। তার কথা বলতে বলতে শিয়াও রনির মাথার উপরে একটা আঘাত করে। এরপরে কিডন্যাপার দুই তাকে এক পেয়ের পর এক মারতে থাকে। আসলে রনি তাদের সাথেই কাজ করত, কিন্তু সে তাদেরকে ধোকা দিয়ে হীরা সে নিজে নিয়ে নিয়েছে। কিন্তু তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আসলে এই হীরাটি রনির স্ত্রী তাকে আনতে বলেছিল। অন্যদিকে আমরা শিয়াওদের দেখতে পাই, কিডন্যাপাররা সেখানে চারপাশে তল্লাশি করছিল। তারা শিয়াওকেও তল্লাশি করতে বলে। এক পর্যায়ে শিয়াও যখন আলমারি গেট খুলে তখন সে তার ভিতরে শানকে দেখতে পায়, যেটা দেখে সে তাদেরকে কিছুই বলে না। কিন্তু তখন কিডন্যাপার দুয়ের সন্দেহ হয়, যেটাতে সে আলমারি যখন খুলে তখন সে তার ভিতরে শান আর রনির স্ত্রীকে দেখতে পায়। যেটা দেখে কিডন্যাপার একও শিয়াওয়ের উপরে অনেক রেগে যায়। তখন তারা একে অন্যের সাথে মারামারি শুরু করে দেয়। রনির স্ত্রী যখন সেখান থেকে পালাতে লাগে তখন কিডন্যাপার দুই তাকে পেছন থেকে লাথি মারে, যেটাতে সে সিঁড়ির উপর থেকে পড়ে যায়। কিন্তু তখনই গাছের শিকড় তাকে বাঁচিয়ে ফেলে, আর আমরা তার হাতেই রাতানের অভিশাপ দেখতে পাই। কিডন্যাপারটি যখন আরো কিছু করতে যাবে তখন সেখানে শান আসে। শান এসে তাকে আঘাত করে। আমরা শানের কাছেও কিছু ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পাই। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শানের ভিতরেও ম্যাজিক্যাল পাওয়ার আছে। হয়তো সেও রাতানদের মতোই কিছু একটা, কিন্তু সে সঠিক কি সেটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপরে শান ভিতরে এসে যখন কিডন্যাপার একের সাথে লড়াই করছিল তখন রনি শিয়াওকে আঘাত করে। এক পর্যায়ে রনি যখন শিয়াওয়ের পেটে চাকু মেরে দেয় তখন শিয়াও রনির গলায় কাপের কাজ ঢুকিয়ে দেয়। তখনই তার কাছে শান চলে আসে। শান শিয়াওকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই। আরিয়ান যখন রাতানের সাথে ছিল তখনই তার কাছে শানের কল আসে। শান আরিয়ানকে বলে যে শিয়াও খুবই অসুস্থ, সে যেন তাকে দেখতে আসে। সে আজ পর্যন্ত তার কাছ থেকে কিছু চায়নি, কিন্তু এবার যেন আরিয়ান তার কথাটা রাখে। এই কথা শুনে আরিয়ান রাতানকে বলে যে তার এখনই শিয়াওয়ের কাছে যেতে হবে, সে অনেক অসুস্থ। এই কথা বলে আরিয়ান সেখান থেকে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরে সে আবারও ফিরে আসে, কারণ তার তো মনে ছিল না যে সে রাতানকে ছাড়া তো যেতেই পারবে না। সে যখন রাতানকে তার সাথে যেতে বলে তখন রাতান সম্পূর্ণভাবে তাকে মানা করে দেয়, কারণ সে এখন এখান থেকে যেতে পারবে না। রাতান বলে যে তোমার সেখানে গিয়ে কি লাভ, সে তো অসুস্থ, তুমি কি ডাক্তার নাকি? রাতান যখন রাজি হয় না তখন আরিয়ানা অনেক মন খারাপ করে। সে তাকে কিছু না বলে আবারও সেখান থেকে চলে যায়। আরিয়ানের যাওয়ার পথে সীমার সাথে দেখা হয়। সীমা আরিয়ানকে বলে যে তুমি তো একজন মানুষ, তাহলে তুমি কেন রাতানের মতো এমন মেয়েকে সাহায্য করছো? তোমার কি বাধ্যবাধকতা? তুমি কি আমাকে জানাবে? তখন এই কথা শুনে আরিয়ান বলে যে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমি এই বিষয়ে কথা বলতে পারবো না। এই কথা বলে যখন আরিয়ান চলে যাচ্ছিল তখনই সীমা তাকে আবারও ম্যাজিক করা শুরু করে। সে আবারও আরিয়ানকে ইলুশন দেখাচ্ছিল। সে যখন আরিয়ানের অনেক কাছে যায় তখনই রাতান তাকে একটা চর মারে, যেটাতে তার চলে একটা হাঁচড়ে দাগ হয়ে যায়। আসলে রাতান যে আরিয়ানকে যে চুলটা দিয়েছিল সেই চুলের মাধ্যমেই রাতান তাকে এইভাবে চর মারলো। এইটা দেখে সীমা অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। আরিয়ান তখন রাতানের সে চুলটি বের করে, চুলটি উধা হয়ে যায়। তো আরিয়ান সেখান থেকে আবারও রাতানের কাছে আসে। সে তাকে বলে যে এবার সে তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে। আরিয়ান তাকে বলে যে তুমি আমার মতো অন্য কাউকে এভাবে খুঁজে নিও আর তাকে এভাবে সাহায্য করো। রাতান বলে যে তুমি এটা ভেবো না যে আমি তোমার সাথে যেতে পারবো, তাই এতগুলো কথা বলার দরকার নেই। এই কথা বলে রাতান যখন চলে যাচ্ছিল তখন তার হিল কাঠের সাথে বেঁধে যায়, যেটা আরিয়ান খেয়াল করে। তখন আরিয়ান রাতানকে একটি স্লিপার দেয়। আরিয়ান তাকে স্লিপার্স দিয়ে সেখান থেকে চলে যায়। আরিয়ান চলে যাওয়ার পরে রাতান আরিয়ানের ব্যাগ থেকে তার ড্রয়িং খাতাটি বের করে। এরপরে সে সেখানে তার আর ছোট ড্রয়িং দেখতে পায়। তো অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই। আরিয়ান যখন তার কার নিয়ে যাচ্ছিল তখন তার চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছিল, কারণ সে যত পরিমাণে রাতানের কাছ থেকে দূরে যাচ্ছে ততই অসুস্থ হয়ে যাচ্ছে। এক পর্যায়ে আরিয়ানের চেহারা একদম পরিবর্তন হয়ে যায়। সে যখন যাচ্ছিল তখন হঠাৎ করে রাতান তার গাড়ি থামিয়ে দেয়। রাতান সেখানে আসার সাথে সাথে আরিয়ানের চেহারা ঠিক হয়ে যায়। তখন আরিয়ান বুঝতে পারে যে তার মানে অবশ্যই এখানে রাতান এসেছে। রাতানকে দেখে আরিয়ান অনেক অবাক হয়ে গিয়েছিল। আরিয়ান রাতানকে বলে যে তুমি এখানে কেন এসেছো? তখন রাতান বলে যে তোমার কি মনে হয় আমি তোমাকে একাই ছেড়ে দেবো? আমি ইয়ানকে দায়িত্ব দিয়েছি আর তাকে বলেছি আমার 5 দিন লাগবে। তখন আরিয়ান বলে যে আমাদের তো 5 দিন লাগবে না। তখন রাতান বলে যে আমি 5 দিন বলেছি, কিন্তু আমরা 1 দিনের মধ্যে চলে আসবো। তো আরিয়ান আর রাতান যখন চলে যায় তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই রাতান ইয়ানকে বলছিল যে
তোমার মনে আছে যে আরিয়ানের কাছে সীমাকে তার মরে যাওয়া গার্লফ্রেন্ডের মতো লাগে? তখন ইয়ান বলে যে হ্যাঁ। তখন রাতেন বলে যে কিন্তু যখন আমি তার ওয়ালেটে তার গার্লফ্রেন্ডের ছবি দেখলাম তখন আমি দেখলাম যে তাদের চেহারা একদমই আলাদা। এর মানে হচ্ছে সীমা তাকে জাদু করে রেখেছিল। এই কথা শুনে ইয়ান বলে যে একটা সংস্থার মধ্যে এইরকম জাদুও আছে? তখন রাতেন বলে যে এটা কোনো একটা সংস্থার জাদু নয়, বরং জিনিয়ার জাদু। তোমার মনে আছে যেই দিন আমি সবাইকে অভিশাপ দিয়েছিলাম, ওই দিন সবার অভিশাপের প্রভাব পেয়েছে, কিন্তু শুধুমাত্র সীমার উপরে কোনো প্রভাব পড়েনি। এই কথা শুনে ইয়ান বলে যে হ্যাঁ, সে একবার বলেছিল যে সে একটা সংস্থা সম্পর্কে কিছু জানে না, কারণ তার দাদি অনেক আগে মারা গিয়েছে। এই কথা শুনে রাতেন বলে যে আমি তার দাদিকে অনেক গুরুতর আহত করেছিলাম, কিন্তু আমি তাকে মেরেছিলাম না। সীমা নিজের আঘাত সারার জন্য কাউকে মারা লাগবে। সীমা তার আঘাত সারার জন্য তার দাদিকে মেরে ফেলেছে। তাহলে যে সীমা দাদিকে মেরেছিল সেটা সীমা নিজে ছিল। তোমার মনে আছে যেদিন সে জিশানের রক্ত নিয়ে এসেছিল, সেদিন সেই রক্তের পচা গন্ধে সবারই অনেক খারাপ লাগে, কিন্তু শুধুমাত্র সীমার উপরে কোনো প্রভাব পড়ে না, কারণ এই রক্তটি তারই ছিল। ওই দিন হোটেলের বাইরে আমি আরিয়ানকে বলেছিলাম যতদিন ইয়ান আমাদেরকে সাহায্য করবে আমি তাকে সকল কাজে সাহায্য করব, আর ছোটুর প্রতিশোধ নিতে আমি তাকে সাহায্য করব। এই কথা শুনে ইয়ান বলে যে প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কোন কথার প্রতিশোধ? তখন রাতেন বলে যে সীমা অর্থাৎ জিশান ছোটুকে মেরে ফেলেছে। তো এগুলো আসলে ইয়ান ভাবছিল। ইয়ান এটা ভাবার পরে এত পরিমাণে কষ্ট পায় যেটাতে সে প্রচন্ড কান্না করতে থাকে। অন্যদিকে আমরা আরিয়ানকে দেখতে পাই, সে শিয়াও এর কাছে চলে এসেছিল। শিয়াও একদম লাস্ট স্টেজে ছিল। শিয়াও আরিয়ানকে দেখার পরে কান্না করে আর তখনই মারা যায়। অর্থাৎ বলতে গেলে সে এতক্ষণ জোর করে বেঁচেছিল, সে শুধুমাত্র আরিয়ানকে দেখার জন্য অপেক্ষা করছিল। আরিয়ানকে দেখা মাত্রই সে মারা যায়। তো তখন এটাতে আরিয়ানও অনেক কষ্ট পায়। এরপরে আরিয়ান আর শান যখন শিয়াওয়ের কবরের কাছে দাঁড়িয়েছিল তখন শান আরিয়ানকে শিয়াওয়ের করা একটি ভিডিও রেকর্ড দেয়, যেটাতে শিয়াও আরিয়ানকে বলছিল যে যখন থেকে আমি তোমার সাথে দেখা করেছি আমার মনে হতো যে তোমাকে আমার জন্যই বানানো হয়েছে। আরিয়ান, আমি জানি যে তোমার মনে আমার জন্য অনেক রাগ, আমি তোমার পেছনেই আছি, তোমার পিছু করতেছি এই ভেবে যে আমি একাই তোমার মনের ভিতরে আছি, কিন্তু পরে আমি জানতে পারলাম আমি ভুল, আমি তোমার এতটাও কাছের ছিলাম না, আমি তোমার কাছে পৌঁছাতে পারবো না। আরিয়ান, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। যে সময়গুলো আমি তোমার সাথে কাটিয়েছি সেটা আমার জন্য একদম সেরা ছিল। তো আরিয়ান বৃষ্টির ভিতরে ভিজছিল আর ফোনে এই রেকর্ডটি দেখছিল। যেটা রাতান খেয়াল করে, যেটা দেখে রাতান তার ম্যাজিকের মাধ্যমে আরিয়ানের উপরে একটা ছাতা তৈরি করে দেয়। তো এর পরের দিন সকালবেলা আরিয়ান যখন ঘুম থেকে ওঠে তখন রাতান আরিয়ানকে লুডুস খেতে বলে, সে এটা তার জন্য তৈরি করেছে। আরিয়ান যখন লুডুস খাচ্ছিল তখন রাতান তাকে বলে যে প্রতিটা মানুষেরই দুনিয়াতে বেঁচে থাকার জন্য অনেক কঠিন পরিশ্রম করতে হয় এবং সমস্যার সম্মুখীন হতে হয়। অতীতের কথা ভেবে কোনো লাভ নেই, আমাদের সবার বেঁচে থাকার জন্য একটা লক্ষ্য থাকা উচিত। রাতান এই কথাগুলো বলছিল আর আরিয়ানদের পরিবারের আগের ফটোগুলো দেখছিল, যেখানে সে তার দাদার ছবি আবারও দেখতে পায়। এটা দেখে রাতান বলে যে এটা রেশমের কারখানার জায়গা না? তখন আরিয়ান বলে যে এটা আমার দাদাজির পুরাতন ঘর, সেখানে তারা রেশমের ব্যবসা করতো। তো এই কথা শোনার পরে রাতান আরিয়ানকে বলে যে তুমি ওখানে যাওয়ার ব্যবস্থা করো। তো এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর পরবর্তী পার্ট চাও কিনা এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে যাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।